নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। অতি সম্প্রতি পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই নিয়ে টানা 7 বার বাজেট পেশ করলেন মাননীয় অর্থমন্ত্রী। এই বাজেটে তিনি একটি নতুন প্রকল্পের কথা ঘোষণা করেন। এই প্রকল্পটির নাম হলো বাৎসল্য প্রকল্প। এই প্রকল্পটি আপনি বাড়ির যে কোনো ছোট সদস্যের জন্য নিতে পারেন, অর্থাৎ আপনার পুত্রের জন্য বা কন্যার জন্য এই প্রকল্পে আবেদন করে এই প্রকল্পটির সুবিধা আপনি গ্রহণ করতে পারেন। এই প্রকল্পতে আপনি আপনার পুত্র বা কন্যাকে যদি নথিভুক্ত করে রাখেন, তাহলে কোন কোন সুযোগ সুবিধাগুলি পাবেন বা কিভাবে আবেদন করবেন, কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে বা কারা কারা আবেদনের যোগ্য, সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব এবং সেই সাথে এটাও জানাবো এই প্রকল্পতে কতটা সুবিধা আপনি পেতে চলেছেন। সকল কিছু জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন, এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই। এই প্রকল্পটির ব্যাপারে বিস্তারিত আলোচনা করার আগে এটা বলা দরকার, এই প্রকল্প যেহেতু গতকালকের বাজেট পেশ করার সময় ঘোষণা করা হয়েছে, তাই এখনো পর্যন্ত এই প্রকল্পটির ব্যাপারে ডিটেলস কোনো তথ্য কোনো রকমভাবে পাবলিশ করা হয়নি। যেটুকু তথ্য আপাতত জানা গেছে সেইটুকু তথ্যের উপর ভিত্তি করে আজকের ভিডিওটি বানাচ্ছি। এরপর ডিটেলস তথ্য যখনই পাবলিশ করা হবে, সেই পাবলিশ তথ্যের উপর ভিত্তি করে ডিটেলস ভিডিও আমি খুব শীঘ্রই এই চ্যানেলে নিয়ে আসবো। তাই সেই সমস্ত ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন সর্বপ্রথমে আমরা জেনে নেব এই প্রকল্পতে কারা কারা আবেদন করতে পারে। এই প্রকল্পতে সকলেই আবেদন করতে পারে, কিন্তু আবেদন করার জন্য একটা ন্যূনতম যে শর্ত হলো সেটি হলো আপনাকে এনপিএস এর সদস্য হতে হবে, অর্থাৎ নিউ পেনশন স্কিম। এই প্রকল্পে আপনাকে আগে নথিভুক্ত হতে হবে। অর্থাৎ বাড়ির পিতা বা মাতা যদি এনপিএস এ নথিভুক্ত থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার পুত্র বা কন্যাকে এই প্রকল্পে নথিভুক্ত করতে পারবেন। প্রথমত বলি, এনপিএসটা শুধুমাত্র যে সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য তা কিন্তু নয়। যে কোনো প্রাইভেট সেক্টরের কর্মীরাও কিন্তু এনপিএস খুলতে পারেন বা যে কোনো সাধারণ মানুষও কিন্তু এনপিএস এর অ্যাকাউন্ট খুলতে পারেন। তাই বাৎসল্য প্রকল্পের সুযোগ পাওয়ার জন্য আপনাকে অর্থাৎ পিতা বা মাতাকে প্রথমত এনপিএস এর সদস্য হতে হবে। এনপিএস এর সদস্য ছাড়া এই বাৎসল্য প্রকল্পে নিজের পুত্র বা কন্যাকে নথিভুক্ত করা যাবে না। এবার আমরা জানবো বাচ্চার বয়স কত হতে হবে। এই এনপিএস বাৎসল্য প্রকল্পে নিজের পুত্র বা কন্যাকে এন্ট্রি করানোর জন্য ন্যূনতম 0 বছর বয়স থেকে ম্যাক্সিমাম 18 বছর বয়সী বাচ্চাদেরকে কিন্তু এই প্রকল্পে এন্ট্রি করা হবে। 18 বছরের বেশি বয়সী বাচ্চাদের এই প্রকল্পে পিতা বা মাতা এন্ট্রি করাতে পারবে না। এবার আমরা জানবো এই বাৎসল্য প্রকল্পটি কিভাবে কাজ করবে। বাৎসল্য প্রকল্পটি কিভাবে কাজ করবে সেটি জানার আগে আমাদেরকে অবশ্যই জানতে হবে যে এনপিএস প্রকল্পটি কি। যারা মোটামুটি জানে এনপিএস প্রকল্পটি কি, তারা এখান থেকে ভিডিওটি স্কিপ করতে পারেন। যারা জানে না তাদের জন্য বলি, এনপিএস প্রকল্পটি হলো, যার পুরো নাম হলো ন্যাশনাল পেনশন স্কিম বা নিউ পেনশন স্কিম অনেকে বলে থাকেন। এই পেনশন স্কিমের আন্ডারে দুটি টায়ার আছে, টায়ার 1 এবং টায়ার 2। টায়ার 1 এবং টায়ার 2-তে যে কোনো ভারতীয় নাগরিক এই প্রকল্পে নিবেশ করতে পারে এবং তার মাধ্যমে তিনি যদি সরকারি কর্মচারী হয়ে থাকেন বা কোনো পাবলিক সেক্টরের কর্মচারী হয়ে থাকেন, তাহলে ন্যূনতম তাকে তার যে স্যালারি আছে বেসিক পে, তার উপর একটা পার্সেন্টেজ এই এনপিএস সিস্টেমে জমা হতে থাকে এবং সমপরিমাণ টাকা কিন্তু সরকারের তরফ থেকে অর্থাৎ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জমা করা হয়। কিন্তু যদি কোনো সাধারণ নাগরিক এই এনপিএস প্রকল্পে নিজেকে নথিভুক্ত করে থাকেন, তাহলে সেক্ষেত্রে তিনিও টায়ার 1 এবং টায়ার 2-তে তার পছন্দ মতো তিনি অ্যামাউন্ট এখানে জমা করতে পারেন। কিন্তু তার ক্ষেত্রে তিনি যদি সাধারণ নাগরিক হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো কন্ট্রিবিউট করা হয় না। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে সরকারি কর্মচারীদের জন্য একটা কন্ট্রিবিউট করা হয় সেম পরিমাণ টাকা, কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সাধারণ নাগরিকদের জন্য কোনো কন্ট্রিবিউট করা হয় না। এবার এনপিএস প্রকল্পটিতে আপনি যে পরিমাণ টাকাটা কন্ট্রিবিউট করলেন, কন্ট্রিবিউট করার পর আপনার বয়স যখন 60 বছর কমপ্লিট হবে, তখন এই এনপিএস সিস্টেমটা আপনার ম্যাচিওর হবে এবং এই ম্যাচিওর হওয়ার পর এখান থেকে টায়ার 1 থেকে যে আপনার টাকাটা পাওয়া যাবে সেটা আপনাকে ম্যাচুরিটি বেনিফিট হিসাবে দেওয়া হবে এবং টায়ার 2 যে টাকাটি, সেই টাকাটিকে আপনাকে পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করা হবে এবং সেই টাকা থেকে প্রতি মাসে মাসে আপনাকে একটা নির্দিষ্ট হারে পেনশন প্রোভাইড করা হবে যতদিন আপনি বেঁচে থাকবেন। এটা গেল এনপিএস সিস্টেমের কার্যকারিতা। এবার আমরা জানবো এনপিএস বাৎসল্য স্কিমটা কিভাবে কাজ করবে। এনপিএস বাৎসল্য স্কিমটাও কিন্তু এই সেম ভাবেই কাজ করবে। এক্ষেত্রে এনপিএস সিস্টেমের টায়ার 1 এবং টায়ার 2 এই দুটো অ্যাকাউন্টের পাশাপাশি একটা এনপিএস বাৎসল্য বলে একটা তৃতীয় অ্যাকাউন্ট থাকবে এবং এই এনপিএস বাৎসল্য এই অ্যাকাউন্টটিতে আপনি আপনার পুত্র বা কন্যাকে এখানে নথিভুক্ত করতে পারেন এবং তাদের হয়েও আপনাকে প্রতি মাসে মাসে বা প্রতি বছর বছর আপনি কন্ট্রিবিউট করতে পারেন টাকার পরিমাণ। এবার আপনি যেমন এনপিএস এর যে টায়ার 1 এবং টায়ার 2 ছিল, সেটা কি হতো, আপনি টায়ার 1টা ম্যাচুরিটির সময় অর্থাৎ আপনার বয়স যখন 60 বছর হয়ে যেত, তখন সেটা আপনাকে ম্যাচুরিটি বেনিফিট হিসাবে দেওয়া হতো। আর টায়ার 2 যে টাকাটি থাকতো সেটা থেকে আপনাকে
আপনাকে পেনশন প্রোভাইড করা হতো। কিন্তু এই এনপিএস বাৎসল্য হিসাবে যে তৃতীয় টায়ারটি থাকছে, এই তৃতীয় টায়ারটি আপনার শুধুমাত্র সন্তানের ভবিষ্যতের জন্য থাকবে এবং এটা সন্তানের পড়ালেখা, সন্তানের যে বিয়ে বা সন্তানের পারপাসে যে পরিমাণ খরচা আছে সেই খরচাটা কিন্তু প্রোভাইড করা হবে এনপিএস বাৎসল্য অর্থাৎ টায়ার 3 যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা থেকে। অর্থাৎ এক্ষেত্রে আপনাকে একটা বড় অ্যামাউন্টের রিটার্ন দেওয়া হবে। যে পরিমাণ টাকা আপনি জমা করছেন সেই জমার উপর একটা বিশাল অ্যামাউন্টের রিটার্ন দেওয়া হবে। সেই রিটার্ন থেকে আপনি আপনার সন্তানের ভবিষ্যতের জন্য বারবার খরচ করতে পারেন বা আপনার সন্তানের ভবিষ্যৎটাকে সুরক্ষিত করতে পারেন। পাশাপাশি যখন আপনার সন্তান ম্যাচিওর হবে, আপনার সন্তানের বয়স যখন আস্তে আস্তে বাড়বে, তখন এই এনপিএস বাৎসল্য স্কিম থেকে যে টাকাগুলি তার ভবিষ্যতের জন্য আপনি ব্যবহার করছেন সেটার পাশাপাশি এই এনপিএস বাৎসল্য স্কিমটা কিন্তু আপনার সন্তানের নামে এনপিএস হিসাবে এখানে ট্রান্সফার হয়ে যাবে। অর্থাৎ আপনার সন্তানের এনপিএস অ্যাকাউন্ট হিসাবে এটা কিন্তু তখন পরবর্তী ক্ষেত্রে বা পরবর্তী পর্যায়ে তৈরি হয়ে যাবে। আপাতত এনপিএস বাৎসল্য স্কিমটির ব্যাপারে এইটুকু তথ্যই সামনে এসেছে। যেটুকু তথ্য সামনে এসেছিল সেটুকুর ব্যাপারে আমি সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এই নিয়ে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সকলের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার। আর আমি এনপিএস বাৎসল্য স্কিমটির ব্যাপারে ডিটেলস তথ্য পেলেই খুব শীঘ্রই একটা ফুল ভিডিও অর্থাৎ ডিটেলস ভিডিও এই চ্যানেলে নিয়ে আসতে চলেছি, যেখানে আমি এই অ্যাকাউন্টটির ব্যাপারে অর্থাৎ এই এনপিএস বাৎসল্য স্কিমটির ব্যাপারে সম্পূর্ণ ডিটেলস এবং যদি সম্ভব হয় আমি লাইভ ভিডিও নিয়ে আসবো। এই ভিডিওটি দেখার জন্য যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং তার পাশাপাশি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।